হ্যালো স্টুডেন্টস, আজ আমাদের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফ্লুইড পাওয়ার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেকানিক্যালের 6 সেমিস্টারের সিলেবাসে যে ফ্লুইড পাওয়ার আছে তার ইন্ট্রোডাকশন পার্টটা আজকে আমরা পড়ব। এই ইন্ট্রোডাকশন পার্টে আমরা পড়ব ফ্লুইড পাওয়ার অ্যাকচুয়ালি আমরা কী বলতে বুঝি, এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ডিফারেন্ট পার্টস কী কী ইউজ হয় আর তার অ্যাপ্লিকেশন। প্রথমে ডেফিনেশন। Fluid power is the use of fluid under pressure to generate, control and transmit power. Fluid power হচ্ছে সায়েন্সের বা ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্রাঞ্চ যেখানে ফ্লুইড এটা লিকুইড হতে পারে বা গ্যাসিয়াস হতে পারে, তাকে আমি প্রেশারাইজড করে সেখান থেকে পাওয়ারকে জেনারেট করব, পাওয়ারকে কন্ট্রোল করব এবং পাওয়ার ট্রান্সমিট করব। তো এটাকে বলা আছে ফ্লুইড পাওয়ার। এটা দুটো পার্টে ডিভাইড করা যায়, একটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম আর একটা নিউমেটিক সিস্টেম। হাইড্রোলিক সিস্টেম বলতে বোঝায় যেখানে কিনা ওয়াটার অর এনি লিকুইড ফ্লুইড আর ইউজড, অর্থাৎ সেখানে আমি জল বা অয়েল আমি ইউজ করেছিলাম। আর নিউমেটিক সিস্টেম যেখানে কিনা এয়ার বা অন্য কোনো গ্যাস আমি ইউজ করতে পারি। এখানে বোঝাই যাচ্ছে যে হাইড্রোলিক সিস্টেমে আমি ইনকম্প্রেসিবল ফ্লুইড, অর্থাৎ যেখানে মাস এবং ভলিউম ফিক্সড, তাকেই আমি ইউজ করতে পারছি। আর নিউমেটিক সিস্টেমে আমি ইউজ করছি কম্প্রেসিবল ফ্লুইড, যেটা কিনা এয়ার বা গ্যাস, মেইনলি জেনারেলি এয়ারই ইউজ করা হয়ে থাকে। এবার বলছি দ্য পারপাস, ফ্লুইড পাওয়ারটা আমরা করবো কেন, অ্যাপ্লাই করবো কেন, এত তো সিস্টেম ছিল। ফ্লুইড পাওয়ার, দ্য পারপাস অফ ফ্লুইড পাওয়ার সিস্টেম ইজ টু পারফর্ম ওয়ার্ক দ্যাট ক্যান নট বি অ্যাকমপ্লিশড বাই অ্যান আনএইডেড হিউম্যান অর টু পারফর্ম আ টাস্ক কুইকার। কোনো একটা কাজকে যখন নাকি হিউম্যান ম্যান পাওয়ারে হচ্ছে না বা করা পসিবল হচ্ছে না, এবং যখন নাকি টাস্ক কুইকার অর্থাৎ কাজটা খুব তাড়াতাড়ি করে করার দরকার পড়ছে, তখন যে আমরা সিস্টেমটা অ্যাপ্লাই করি সেটাই হচ্ছে ফ্লুইড পাওয়ার সিস্টেম। এখানে কি হয়, এখানে ইলেকট্রিক পাওয়ার ইজ কনভার্টেড ইন্টু রোটেশনাল মেকানিক্যাল পাওয়ার বাই প্রাইম মুভার। অর্থাৎ প্রাইম মুভার কী করে, যে ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে রোটেশনাল মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করে। দ্য রোটেশনাল মেকানিক্যাল পাওয়ার ইজ ট্রান্সফার্ড ইন্টু দ্য ফ্লুইড পাওয়ার বাই পাম্প সে কী করলো, রোটেশনাল পাওয়ারটাকে ও ট্রান্সফার করে দিল ফ্লুইড পাওয়ারে। ফাইনালি we get the mechanical power from this fluid power with the help of অ্যাকচুয়েটার মানে মেনলি হাইড্রোলিক সিলিন্ডার, যেটা ধরো একটা অ্যাকচুয়েটার, সে কী করছে, যে মেকানিক্যাল পাওয়ার থেকে ফ্লুইড পাওয়ারটাকে তৈরি করছে। আমরা জানি যে ওয়ার্ক ডান মানে কি, অ্যাপ্লাইড ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে পাওয়ার কাকে বলছে, মেনলি রেট অফ ডুইং ওয়ার্ক, তাকে বলছে পাওয়ার। তাহলে ফ্লুইড পাওয়ার অর্থাৎ কোনো অ্যাকচুয়েটারের মধ্যে কোনো ফ্লুইড গিয়ে তার পিস্টনটাকে ডিসপ্লেসমেন্ট ঘটাবে, অর্থাৎ ফ্লুইড ফোর্স দিচ্ছে, পিস্টনের ডিসপ্লেসমেন্ট ঘটবে এবং যার ফলে পাওয়ার জেনারেট হবে। দ্য প্রেশারাইজড ফ্লুইড ইজ ডাইরেক্টেড অ্যান্ড কন্ট্রোল বাই এ গ্রুপ অফ ভালভস। কী হয়, পাম্প কী করছে, জেনারেট করলো, তারপর সেটা কী করলো, অ্যাকচুয়েটারে যাওয়ার আগে সেখানে অনেক রকম ভালভের আমরা হেল্প নিয়ে থাকি। সেই ভালভগুলো কী কাজ করছে, সেই ভালভগুলো মেনলি কী হতে পারে, ডিরেকশন কন্ট্রোল ভালভ, ফ্লো কন্ট্রোল ভালভ, প্রেশার কন্ট্রোল ভালভ, অর্থাৎ কেউ প্রেশারটাকে কন্ট্রোল করে, কেউ ফ্লোটাকে কন্ট্রোল করে, কেউ আবার ফ্লোটা কোন দিক যাবে, অর্থাৎ ডবল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে কোনটা ফ্রন্ট ডোর দিয়ে ঢুকবে, কোনটা এন্ড পোর্ট দিয়ে ঢুকবে, তার ডিপেন্ড করবে যে ডিরেকশন কন্ট্রোল ভালভের সাহায্যে। The hydraulic cylinder is hydraulic rotor is used as actuator. কখনো কখনো আমরা অ্যাকচুয়েটার হিসেবে হাইড্রোলিক সিলিন্ডার ইউজ করতে পারি বা হাইড্রোলিক রোটরে ইউজ করতে পারি। সিলিন্ডার কী করে, টু অ্যান্ড ফ্রো মুভমেন্টটা পাই আমরা হাইড্রোলিক সিলিন্ডার থেকে। আর রোটর কী করে, একটা রোটেশনাল মোশন দিয়ে থাকে। দিস ডিসপ্লেসমেন্ট অফ সিলিন্ডার পিস্টন or the rotation of the rotor produces the work done by the system and hence power is obtained. অর্থাৎ আমরা কি করলাম, কোনো সিলিন্ডারের মধ্যে থেকে সিলিন্ডারকে আমরা মুভ করালাম, সিলিন্ডারের পিস্টনকে মুভ করালাম, ফলে সেখানে একটা ওয়ার্ক ডান হলো। অথবা রোটার মোশন পেতে চাই, সেক্ষেত্রেও ডিসপ্লেসমেন্ট থেকে আমি ওয়ার্ক ডান পাবো এবং সেখান থেকে পাওয়ার জেনারেট করতে পারবো। ইন হাইড্রোলিক সিস্টেম মেইনলি দ্য মিনারেল অয়েল কী হয়, পেট্রোলিয়াম বেসড অয়েল ইউজ করা হয়ে থাকে। কারণটা কি, কারণ পেট্রোলিয়াম অয়েলের মধ্যে এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে যেটা কিনা হাইড্রোলিক সিস্টেমের জন্য খুব উপকার, অর্থাৎ কাজে দেয়। কী হয়,
ফর হাইড্রোলিক মেশিন ওয়াটার ইজ নট সুইটেবল, ওয়াটারটা খুব একটা সুইটেবল হয় না। তার কারণটা হচ্ছে ওয়াটারের কিছু কারেকশন হয়ে থাকে, ওয়াটার রাস্টিং হয়, ওয়াটার সেলফ লুব্রিকেটিং করতে পারে না, এক্সেট্রা এক্সেট্রা অনেক কারণে আমরা ওয়াটার ইউজ করতে পারি না। এখন কতগুলো পয়েন্ট আমরা আলোচনা করব যেখান থেকে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে আমরা কেন হাইড্রোলিক ফ্লুইডের ক্ষেত্রে আমরা অয়েল ইউজ করব, ওয়াটারকে নয়। হাইড্রোলিক ফ্লুইড হ্যাজ 4 প্রাইমারি ফাংশনস, 4টে ফাংশন আছে। কী কী? পাওয়ার ট্রান্সফার টু এনার্জি এনার্জি ট্রান্সফার, অর্থাৎ পাওয়ারকে এনার্জিকে ট্রান্সফার করতে হবে, লুব্রিকেশন করতে হবে, সিলিং করবে, আর কুলিং আর হিট ট্রান্সফার করবে। প্রথমে আসছি পাওয়ার ট্রান্সফারের কথা। অর্থাৎ পাওয়ার ট্রান্সফার মানে কি? অর্থাৎ আমি যে ফোর্সটা দেবো, সেই ফোর্সটা ফ্লুইড সেই ফোর্স গিয়ে কী করবে? পিস্টনকে মুভ করবে। এই পিস্টনটা মুভ করানোর যে ফোর্সটা জেনারেট হবে, কারা এটা বেশি জেনারেট করতে পারে ফোর্সটা? যাদের কিনা ভিসকসিটি বেশি বা ডেন্সিটি বেশি। যাদের কিনা ভিসকসিটি বেশি তারা বেশি পরিমাণ, অল্প পরিমাণ ফ্লুইড বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ফ্লুইডটার যে পাওয়ার ট্রান্সফার করতে পারবে। নেক্সট লুব্রিকেশন। আমরা যে এই ফ্লুইড পাওয়ার সিস্টেমটা যখন ফ্লুইডটা যেখান দিয়ে সাপ্লাই হচ্ছে, অর্থাৎ পাম্প, তারপর ভালভস, তারপর পাইপিংয়ের মধ্যে দিয়ে আমার যাচ্ছে পিস্টন সিলিন্ডারে, সেক্ষেত্রে যে পার্টসগুলো আমার আছে সেগুলো লুব্রিকেটিং করা খুব দরকার। অর্থাৎ ইজি মুভমেন্টের জন্য তাদের মধ্যে যে লুব্রিকেশন হয়, এক্ষেত্রে আমি যদি অয়েল ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাকে সেলফ লুব্রিকেটিংয়ের কাজটা হয়ে যায়, এখানে আমাকে আলাদা করে লুব্রিকেশন করার দরকার পড়ে না। সিলিং মানে কি? আমি যদি সেখানে ওয়াটার ইউজ করি তার ফ্লোয়েবিলিটি এত বেশি যে অটোমেটিক্যালি লিকেজ হবেই। সেক্ষেত্রে আমি এমন ফ্লুইড ইউজ করব সে এতটাই, অর্থাৎ ভিসকসিটি বেশি থাকার জন্য সে একটু সিলিং হিসেবেও কাজ করবে, অর্থাৎ সে কিন্তু লিকেজটাকে একটু কমিয়ে দেবে। অ্যাট লাস্ট কুলিং অর হিট ট্রান্সফার। আমরা যে ওয়াটারটা যদি ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে হয়তো ভালো কুল্যান্ট হিসেবে ইউজ করতে পারতাম, কারণ ওয়াটারে স্পেসিফিক বেশি বলে এই বেশি পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারে। কিন্তু আরও অন্যান্য প্রবলেম থাকার জন্য আমরা সেক্ষেত্রে হাইড্রোলিক অয়েল ইউজ করে থাকি। তবে যে অয়েলটা আমরা ইউজ করে থাকি তারও কুলিং ক্যাপাসিটি থাকবে, অর্থাৎ সে কিছু পরিমাণ হিটকে অ্যাবজর্ব করতে পারবে, অর্থাৎ কুলিং করতে পারবে। এবারে আমরা পড়ব কিছু ক্যারেক্টারিস্টিক অফ এ হাইড্রোলিক ফ্লুইড। আমরা যে হাইড্রোলিক ফ্লুইডটা চুজ করব তার কিছু ক্যারেক্টারিস্টিক থাকা দরকার, অর্থাৎ আমি কেন সেটা ইউজ করব এবং তার কী প্রপার্টি আমি জেনে নেব। প্রথম প্রপার্টি হচ্ছে ভিসকসিটি। মেনলি ভিসকসিটি বলতে আমরা কী বুঝি? ভিসকসিটি ইজ দ্য রেজিস্ট্যান্স টু ফ্লো। অর্থাৎ বাড়িতে একটা তেল আর একটা জল দুটো যদি মেঝেতে পড়ে যায়, তুমি কোনটা দেখবে? জলটা তাড়াতাড়ি করে গড়িয়ে যাবে, কিন্তু তেলটা আস্তে আস্তে করে গড়াবে। অর্থাৎ ফ্লোয়েবিলিটি ওয়াটারের ক্ষেত্রে বেশি এবং অয়েলের ক্ষেত্রে কম। দ্য ভিসকসিটি ইজ দ্য রেজিস্ট্যান্স টু ফ্লো। ফ্লোয়ের এগেনস্টে যে রেজিস্ট করবে সেই হচ্ছে ভিসকসিটি বেশি, তার মানে অয়েলের ভিসকসিটি বেশি দ্যান দ্য ওয়াটার। ইফ দ্য ফ্লুইড পাওয়ার ফ্লো ইজিলি, ইটস ভিসকসিটি ইজ লো, অ্যান্ড দ্য হাইড্রোলিক ফ্লুইড শুড নাইদার ফ্লো ইজিলি নট টু থিক। হাইড্রোলিক যে ফ্লুইডটা ইউজ হবে সেটা খুব ফ্লোয়েবিলিটি বেশি হলেও হবে না, আবার খুব থিক হলেও হবে না। যদি থিক হয় তাহলে তার ক্ষেত্রে লুব্রিকেটিং, অর্থাৎ এখানে কিছুটা ফোর্স, তার ইনার্শিয়া ফোর্স ওভারকাম করতে কাজে লেগে যাবে। কিন্তু যদি খুব লিকুইড হয় তাহলে সে লিকেজ করবে। তাই আমরা এমন ফ্লুইড ইউজ করব যার ভিসকসিটিটা মিডিয়াম। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট পোর পয়েন্ট। ইট ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার অ্যাট হুইচ এ ফ্লুইড স্টার্ট টু ফ্লো। অর্থাৎ একটা টেম্পারেচার আছে যেটা 4 পয়েন্ট হচ্ছে, সেটা কোনো একটা ফ্লুইডের তার পার্সোনাল একটা টেম্পারেচার, একটা পয়েন্ট যার ওপরে সে ফ্লো করতে পারে আর যার নিচে সে ফ্লো করতে পারে না। জেনারেলি দ্য পোর পয়েন্ট অফ দ্য সিলেক্টেড ফ্লুইড শুড বি 20 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ আমি এমন ফ্লুইডকে আমি ইউজ করব যার পোর পয়েন্টটা 20 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট হচ্ছে অক্সিডেশন রেজিস্ট্যান্স। অ্যাবসলিউটলি এই অক্সিডেশন রেজিস্ট্যান্স হচ্ছে কোনো একটা, যে আমি যদি ওয়াটার আমি ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে কী হতো? একে তো ফিকশনের জন্য খুব সেখানে হিট জেনারেট হচ্ছে পিস্টন মধ্যে বা ভালভের পার্টের মধ্যে, পাইপিংয়ের মধ্যে। সেক্ষেত্রে কী হয়? যদি আমি ওয়াটার ইউজ করি সেখানে অক্সিডেশন হয়। অক্সিডেশন মানে কি? অক্সিজেনের সঙ্গে রিয়াকশান। অক্সিডেশন সেটাকে আমি চাইবো কি? অক্সিজেন কী করে? রাস্ট ফেলতে পারে। তার জন্য আমার কী করতে হবে? এমন একটা ফ্লুইড ইউজ করতে হবে যার কিনা অক্সিডেশন ঘটাবে না। অক্সিডেশন ইজ আ সিম্পল টার্ম, মিনস বার্নিং অফ ফুয়েল ইটসেলফ। অর্থাৎ ফুয়েল নিজেই বার্ন করবে। When oxygen from atmosphere combines with the chemicals of the fluid, then the oxidation takes place.
দিস ফ্লুইড লসেস ইটস প্রপার্টিস ডিউ টু অক্সিডেশন। অর্থাৎ যদি কোনো আমি ফ্লুইডটা ইউজ করলাম, সে রিয়্যাক্ট করে ফেললো অক্সিজেনের সাথে, তাহলে সেখানে অক্সিডেশন হয়ে যাবে এবং কী হবে, ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক যে পিওরিটি সেটা কমে যাবে এবং সেটা কিনা সুইটেবল থাকবে না আমার ফ্লুইড পাওয়ার সিস্টেমের জন্য। দেন রাস্ট অ্যান্ড করোশন রেজিস্ট্যান্স কী হয়, if water being used as a hydraulic medium, the internal parts of the system affected by the rust and the corrosion happens when acid reacts with the metal. যদি কোনো ওয়াটার আমি ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে কী হতো, ওয়াটার যে পার্টের মধ্যে যাচ্ছে, অর্থাৎ আমার ডিফারেন্ট ভালভ, তারপর ডিফারেন্ট হোসেস, তারপর হচ্ছে ডিফারেন্ট পিস্টন অ্যান্ড সিলিন্ডার, তার মধ্যে রাস্টিং ফেলতে পারতো, যেটা কিনা আমার এই চাইছি না আর কি, এটা আমাদের আনওয়ান্টেড থিংস। নেক্সট আসছি অ্যাডভান্টেজ অফ ফ্লুইড পাওয়ার। আমাদের ইলেকট্রিক পাওয়ার ছিল, নিউমেটিক পাওয়ার ছিল, তার মধ্যে ফ্লুইড পাওয়ারটা আমি ইউজ করলাম, কেন ফ্লুইড পাওয়ারটাকে আমি অ্যাপ্লাই করব, তার কিছু অ্যাডভান্টেজ নিশ্চয়ই আসছে। দেখে নিই কী কী অ্যাডভান্টেজ আছে। অ্যাজ হাইড্রোলিক ফ্লুইড ইজ নন কম্প্রেসেবল অ্যান্ড দ্য পাওয়ার ইজ ট্রান্সমিটেড ইনস্ট্যান্টেনিয়াসলি। এক্ষেত্রে কী হয়, ফ্লুইড ইউজ করার জন্য পাওয়ারটা কন্টিনিউয়াসলি ট্রান্সফার হতে থাকে। দ্য পাওয়ার পার ওয়েট অথবা পাওয়ার ওয়েট রেশিও, এখানে বলতে পারি পাওয়ার পার ওয়েট বা পাওয়ার ওয়েট রেশিও ইন ফ্লুইড পাওয়ার সিস্টেম ইজ বেটার দ্যান দ্য আদার কনভেনশনাল সিস্টেম। আমার যে অন্যান্য প্রসেসগুলো আছে তাতে যে পরিমাণ মানে ফ্লুইড বা যে কোনো পাওয়ার, যে কোনো ইনপুটের রেসপেক্টে আমার যে পরিমাণ পাওয়ার জেনারেট করা হয় তাকে বলে পাওয়ার টু ওয়েট রেশিও। তো এই পাওয়ার ওয়েট রেশিওটা ফ্লুইড পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্টেজেস দেন দ্য আদার। চান্স অফ ড্যামেজ ডিউ টু দ্য ওভারলোড ইজ লেস। এক্ষেত্রে যদি ওভারলোড হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, আমার কিছু ভালভ থাকবে যারা কিনা প্রেশার হাই হয়ে গেলে বা ওভারলোড হয়ে গেলে তারা কী করবে, সেখানে প্রেশারটাকে রিডিউস করে দেবে বা ফ্লোটাকে রিলিজ করে দেবে, ফ্লুইডটাকে রিলিজ করে দেবে। তো সেক্ষেত্রে আমাকে ড্যামেজটাকে ও মেনটেন করবে। আদারওয়াইজ কী হতো, যদি ড্যামেজটা আমার পাইপিংয়ের ক্ষেত্রে খুব অসুবিধা করতে পারত। দ্য ফ্লুইড পাওয়ার মোটরস আর ইজিলি রিভার্সেবল কম্পেয়ার টু দ্য ইলেকট্রিক্যাল মোটর। এই মোটরটা, ফ্লুইড পাওয়ারের মোটরটা রিভার্সেবল, অর্থাৎ বোথ সাইডে আমি অ্যাপ্লাই করতে পারি। দ্য ভেরিয়েশন অফ দ্য স্পিড অ্যাচিভড ইজিলি বাই ইউজিং ডিফারেন্ট ফ্লো কন্ট্রোল ভালভ। আমরা যদি কখনো রেগুলেট করতে মনে হয়, আমাদের ফ্যানের সুইচটাকে রেগুলেট করতে পারি, ঠিক সেরকমই আমাদের বাড়ির কলের চাবিটাকে যেমন আমি ঘুরিয়ে জলের ফ্লোটাকে স্লো আর হাই করতে পারি, ঠিক সেরকমই আমরা এই ফ্লুইড পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ভালভ আছে, সেই ভালভের ফ্লো কন্ট্রোল ভালভের সাহায্যে আমরা সেই ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। ইউজ অফ কম্প্রেসড এয়ার ইজ নট রেস্ট্রিক্টেড। ফ্লুইড পাওয়ারের ক্ষেত্রে আমি যদি কম্প্রেসড এয়ার ইউজ করি সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, অর্থাৎ আমি সেখানে ইউজ করতে পারি, বরঞ্চ সেটা অনেক বেশি ইকোনমিক্যালও হবে। মোর সুইটেবল ফর ইউজ ইন সিম্পল অটোমেটিক কন্ট্রোল সিস্টেম। অটোমেটিক কন্ট্রোল সিস্টেম যেমন যে অটোমেটিক যখন কোনো টাইমিং ফিক্স করা থাকে, যেমন মেট্রো রেলের দরজাগুলো বা এরকম ক্ষেত্রে, সেক্ষেত্রে কী হয়, আমরা অটোমেটিক সিস্টেমের মধ্যে এগুলোকে ব্যবস্থা করে ফেলি, এটা খুব সুইটেবল হয় এই অটোমেটিক কন্ট্রোল সিস্টেমের জন্য। দ্য অপারেশন অফ দ্য নিউমেটিক সিস্টেম ডু নট প্রডিউস পলিউটেন্ট, যেটা এখনকার দিনে একটা বার্নিং কোশ্চেন, যে এমন যেন আমার প্রোডাক্ট না হয় যেখানে আমার বা ইকোনমিক্যালি আমি যাতে সাপোর্ট না পাই। অর্থাৎ আমরা যদি নিউমেটিক সিস্টেমের ক্ষেত্রে কী হয়, আমরা যদি এয়ারকে ইউজ করছি সেই জন্য সেক্ষেত্রে কোনো পলিউশন হয় না। নিউমেটিক সিস্টেম ইজ মোর সেফ ডিউ টু দ্য লেস চান্স অফ ফায়ারিং অ্যান্ড এক্সপ্লোশন। নিউমেটিক সিস্টেমে সেক্ষেত্রে ফায়ারিংয়ের চান্সটা কম থাকে। ইট ইজ মোর ইকোনমিক্যাল, মেনলি নিউমেটিক, ইট ইজ মোর ইকোনমিক্যাল দ্যান আদার কনভেনশনাল সিস্টেম। শুধু আমি হয়তো লিখেছি মেনলি নিউমেটিক, কিন্তু অ্যাকচুয়ালি পুরো হাইড্রোলিক সিস্টেমটাই, হাইড্রোলিকই হোক বা নিউমেটিকই হোক, ফ্লুইড পাওয়ার সিস্টেমটাই অনেক বেশি ইকোনমিক্যাল অন্যান্য প্রসেসের তুলনায়। কিন্তু শুধু যে অ্যাডভান্টেজ আছে তা তো হতে পারে না, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তাও আমরা এটাকে অ্যাপ্লাই করি। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা দেখে নিই কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে। দেয়ার আর সো মেনি ডিসঅ্যাডভান্টেজ অলসো। কী কী আছে? It can lead to leakage if the system is not designed properly. যদি আমার পিস্টনে বা সিলিন্ডারের মধ্যে কোনো গ্যাপ থাকে বা কোনো অ্যাটাচমেন্টে কোনো প্রবলেম হয়, যদি আমি ভালভ ঠিকঠাক করে আমি অ্যাসেম্বল করতে না পারি, তাহলে সেক্ষেত্রে একটা খুব চান্স থাকবে লিকেজের, এবং এটা একটা মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ফ্লুইড পাওয়ার সিস্টেম।
ইন এনি কেস দ্য ফ্লুইড পাওয়ার সিস্টেম রিকোয়ার্স এ প্রাইম মুভার। আমাদের কিন্তু এক্ষেত্রে একটা ইলেকট্রিক মোটরের প্রয়োজন হয়েই পড়ছে। অর্থাৎ যতই আমি ফ্লুইড পাওয়ার নিয়ে এগিয়ে যাই না কেন, সেক্ষেত্রে আমাকে ইলেকট্রিক্যাল সিস্টেমের উপর ডিপেন্ড হতে হচ্ছেই। দ্য হাইড্রোলিক এলিমেন্টস নিডস টু বি মেশিনড টু এ হাই ডিগ্রি অফ প্রিসিশন। যে হাইড্রোলিক ইকুইপমেন্টগুলো আমি ইউজ করছি, অ্যাকচুয়েটার বা ভাল্ভ যেগুলো আছে, সেগুলো যখন মেশিনিং করা হয় সেগুলো খুব অ্যাকিউরেসি মেনটেন করতেই হবে। তার কারণ আমরা ফার্স্ট পয়েন্টেই বললাম যে ঠিকঠাক ডিজাইন না হলে বা অ্যাকিউরেসি না থাকলে পরে সেখানে লিকেজ হবে। কাজেই সেক্ষেত্রে অ্যাকিউরেসিটা খুব এসেনশিয়াল। দ্য স্পেশাল ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড টু অ্যাভয়েড দ্য রাস্ট অ্যান্ড করোশন। আমি যেহেতু ফ্লুইডে একটি ইম্পিউরিটি থাকতেই পারে, তাহলে সেই রাস্ট বা করোশন ঘটাতেই পারে এবং রিয়াকশান উইথ দ্য অক্সিডেশন হতেই পারে। তার জন্য আমাদের এমন একটা ট্রিটমেন্ট করতে হবে, সেটা হতে পারে সেটাকে মেনটেন করা বা ফ্লুইডটাকে চেঞ্জ করা বা ফ্লুইডের মধ্যে এইভাবে যে করে ট্রিটমেন্ট করতে হবে যাতে করে কিনা রাস্ট আর করোশনটা অ্যাভয়েড করা যায়। হাইড্রোলিক অয়েল ইজ ফ্লেমেবল, যেটা কিনা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে হাইড্রোলিক অয়েলটা যে আমি ইউজ করছি সেটা যদি যেহেতু ফ্লেমেবল হয়, সেহেতু একটা বার্নিংয়ের একটা কোশ্চেন থেকে যাচ্ছে। তবে প্রপার মেনটেনেন্স এবং ইকুইপমেন্ট বা সঠিক যদি হাইড্রোলিক ফ্লুইডটা চুজ করা যায়, তাহলে সেই প্রবলেমগুলোকে ওভারকাম করা যায়। অর্থাৎ ফ্লুইড পাওয়ারের যে অ্যাডভান্টেজগুলো অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজের তুলনায়, তাহলে সেক্ষেত্রে আমি ফ্লুইড পাওয়ারটাকে অ্যাডাপ্ট করতেই পারি। অ্যাপ্লিকেশন অফ ফ্লুইড পাওয়ার সিস্টেম। এই যে ফ্লুইড পাওয়ারের এত কিছু বললাম, তার অ্যাপ্লিকেশান কোথায়? হ্যাঁ, এর অ্যাপ্লিকেশান কিন্তু অনেক জায়গায়, আমাদের আশেপাশে আমরা অনেক জায়গায় অ্যাপ্লিকেশান দেখেছি। যেমন দেখি যে মেনি অফ দ্য স্পেশাল পারপাস মেশিন আর ড্রিভেন বাই দ্য ফ্লুইড পাওয়ার সিস্টেম। কমন এক্সাম্পল আর হাইড্রোলিক প্রেস, ড্রিলিং, মিলিং, সিএনসি এক্সেট্রা। বলছি যে আমাদের যে মেকানিক্যাল ওয়ার্কশপে যে আছে দেখা যায় যে সেক্ষেত্রে হাইড্রোলিক প্রেস, অর্থাৎ হাইড্রোলিক আগে যেটা যে প্রেস ম্যানুয়াল প্রেসার দিয়ে প্রেস করে প্রেস ওয়ার্কটা করতে হতো, এখন কিন্তু হাইড্রোলিক সিস্টেমই এসে গেছে প্রেস করা বা ড্রিলিং করা, মিলিং অপারেশন এবং সিএনসি কম্পিউটারাইজ নিউমেরিক্যাল কন্ট্রোল যে মেশিনগুলো আছে, তো সেগুলো কিন্তু সব হাইড্রোলিক সিস্টেমেই করা হচ্ছে। অয়েল হাইড্রোলিক ইজ ইউজড ইন এরোস্পেস ইন্ডাস্ট্রি। অর্থাৎ এরোপ্লেনে আমরা এর অ্যাপ্লিকেশন খুব বেশি দেখতে পাই। কীরকম? যখন প্লেন ল্যান্ডিং করে তখন যে হুইলগুলো আছে সেগুলো বেরিয়ে আসে, হুইলের ওপর বেস করে আমাদের প্লেনটা ল্যান্ড করলো। আবার প্লেনটা যখন উঠতে আরম্ভ করে, ফ্লাই করে, তখন কি করে, ও কিছুটা রানওয়ে যাওয়ার পর যখন ফ্লাই করতে শুরু করে তখন কিন্তু হুইলটাকে আবার রিট্রেট করে নেয়। তার ফলে কি হয়, এই যে হুইলটা যে অপারেট করছে, কখনো লোয়ার্ড হচ্ছে কখনো রিট্রাক্টেড হচ্ছে, তখন এই প্রসেসটা পুরোপুরি হয় হাইড্রোলিক্যালি। Fluid power is also applicable in marine to opening or closing the storage covers. In dams and lifting the lowering the gates. ড্যাম ক্ষেত্রে কী হয়, যখন নাকি ড্যাম যেখানে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে একটা ওয়াটারকে আমরা স্টোর করে রাখি, সেই ওয়াটার যখন প্রেশার অনেকটা পরিমাণ ওয়াটার কী হয়, প্রচুর ডেপথ হওয়ার জন্য খুব প্রেশারে থাকে। অর্থাৎ সেই যে লক গেট যা বলে, যে লক গেটটা যে আটকে রাখছে, সেই লক গেটটাকে ওপেন করা বা ক্লোজ করা আমরা কী করি, হাইড্রোলিক ফোর্স দিয়ে কাজ করি, ফ্লুইড পাওয়ার দিয়ে করে থাকি। দ্য গান মুভিং সিস্টেম ইন ব্যাটল ট্যাঙ্ক ইজ অলসো অপারেটেড বাই ফ্লুইড পাওয়ার। ব্যাটেল ট্যাঙ্কে যে ফ্লুইড পাওয়ারটা, যে গান মুভিং হচ্ছে, অর্থাৎ বড় বড় বন্দুকগুলো যেমন ঘুরিয়ে দিচ্ছি বা ব্যাটেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কী করছে, ফ্লুইড পাওয়ার সিস্টেম দিয়েই চলছে। দ্য কংক্রিট মিক্সচার, এটা অনেকেই দেখেছে। বড় বড় বিল্ডিংগুলো এখন আর যে মেশিনগুলো হয় কংক্রিট মিক্সচার, সেখানে সিমেন্ট বালি যে মিক্সিং করা হয়, যেটা কংক্রিট মিক্সচার হচ্ছে, সেখানে অ্যাপ্লাই করা হয়। গার্বেজ কম্প্যাক্ট, অর্থাৎ তোমাদের নোংরাগুলো গার্বেজগুলো নিয়ে যাচ্ছে, সেগুলো যে ম্যানুয়ালি যখন নাকি আনলোড করা হচ্ছে, সেখানে ম্যানুয়ালি করা হচ্ছে না, জাস্ট সেক্ষেত্রে এক্ষেত্রে ফ্লুইড পাওয়ার ইউজ করা হচ্ছে। দ্য ফোল্ডিং ল্যাডার ইউজড ইন দ্য রিচিং দ্য স্ট্রিট লাইট আর অলসো এক্সাম্পল অফ দ্য ফ্লুইড পাওয়ার। ফোল্ডিং ল্যাডার, স্ট্রিট লাইটের যারা ঠিক করে যে ইলেকট্রিশিয়ানরা, তারা অনেক সময় একটা ফোল্ডিং ল্যাডার নিয়ে আসে, যেটা কিনা হাইড্রোলিক্যালি সেটা ওপেন হয়ে যায়, অর্থাৎ হাইট বেড়ে যায়, আবার সেটা ফোল্ড করে নেওয়া যায় হাইড্রোলিক্যালি। ফ্লুইড পাওয়ার ইজ অলসো ইউজড ইন অটোমোবাইল, ইন মাইন্স অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এক্সেট্রা। অর্থাৎ আমাদের অটোমোবাইলের ক্ষেত্রে
মাইনিংয়ের ক্ষেত্রে অর্থাৎ খনিতে, এবং যে কনস্ট্রাকশন যে বিল্ডিং যখন হয় তখন সেক্ষেত্রে ডিফারেন্ট কাজে আমাদের ফ্লুইড পাওয়ার ইউজ হয়ে থাকে। এক্ষেত্রে বলে রাখি যে আমাদের ডোর ক্লোজারগুলো আছে, যে বাড়িতে ডোর ক্লোজার থাকে বা অফিসে ডোর ক্লোজার থাকে, সেই ডোর দরজাটা খুলে দিলাম, কিছুক্ষণ পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। এটা কিন্তু ডোর ক্লোজারের কাজটা কিন্তু মেনলি হয় হাইড্রোলিক্যালি। আবার ধরো মেট্রো রেলের দরজাগুলো বন্ধ হচ্ছে, ওপেন হচ্ছে, সেটাও কিন্তু হাইড্রোলিক সিস্টেমেই হয়ে থাকে। এই হলো আমাদের ফ্লুইড পাওয়ার। আমরা এই ফ্লুইড পাওয়ারের অ্যাপ্লিকেশান এবং ইন্ট্রোডাকশানটা আমরা এই স্লাইডে পড়লাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা পড়ব এই ফ্লুইড পাওয়ার ইকুইপমেন্ট, অর্থাৎ কী কী ইকুইপমেন্ট আমার এখানে কাজে লাগে এবং তাদের স্পেসিফিকেশান এক্সেট্রা এক্সেট্রা। থ্যাংক ইউ।